ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী ছেলে আটক। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক। জানাবো নেতাদের চীন সফর রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু। এবং সর্বশেষ জানাবো পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী ছেলে আটক। নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ। পরে ছেলের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দা ও মা ছেলের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। পুলিশের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত 10টার দিকে নেশা ও সাংসারিক নানা বিষয় নিয়ে স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলের সঙ্গে ঝগড়া হয় রফিকুলের। এই ঘটনার পরে রফিকুল বাড়িতে একটি রুমে একাকী ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন ঘরে রক্তাক্ত গলকাটা মরদেহ দেখতে পান। প্রতিবেশীরা সেখানে জমায়েত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা মরদেহ দেখে ও পারিবারিক কলহে স্ত্রীর সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ডিবি পুলিশ রফিকুল ইসলামের ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে চাপ দিলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। এ বিষয়ে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুরা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ উনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। তিনি বলেন, আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কুরআনে বিশ্বাসী মানুষ, আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপালে রাইখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ায় আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক। নেতাদের চীন সফর রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দৃশ্যমান অবনতি ঘটে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশকে আগের তুলনায় আরও বেশি কাছে টেনেছে চীন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, পারস্পরিক আদান প্রদান সহ নানা উপায়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। বিশেষ করে বিভিন্ন দলের রাজনীতিকদের চীনে যাতায়াত বেড়েছে। নতুন সরকার আসার পরই চীনের আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা সে দেশে সফর করেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতি নির্দিষ্ট কোনো দেশকে ঘিরে নয়, রাজনৈতিক দলের ঘন ঘন সফর এবং রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়। 2024 সালের 5ই আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা শুরু করে চীন। সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিময় বাড়ানো হয়। এরই অংশ হিসেবে বড় রাজনৈতিক দল বিএনপিকে আমন্ত্রণ জানায় চীনের কমিউনিস্ট পার্টি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় বিএনপি 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। এই সফরের মাধ্যমে চীনা নেতৃত্বের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ শুরু হয় নতুন করে। এরপর 2024 সালের 27 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাদের একটি প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সফর করে। 14 সদস্যের এই দলটির নেতৃত্ব দেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওই দলে খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির নেতারাও ছিলেন। চীনের শিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত প্রদেশ পরিদর্শন ছিল এই সফরের অন্যতম প্রধান অংশ। সফর শুরুর আগে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইসলামী দলের নেতাদের সম্মানে
ভবনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। সেখানে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি ঘোষণা দেন, চীন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের সব স্তরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করতে চাইছে। রাষ্ট্রদূতের ভাষায় এই সৌহার্দ্যপূর্ণ চীন সফরকে দুদেশের দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সূচনা বলে দেখা উচিত, যাতে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও সুসংহত হয় এবং দুই দেশের জনগণ উপকৃত হন। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনে আসুক না কেন, চীন নিজেকে সব পক্ষের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে উপস্থাপন করতে চাইছে। এরপর গত বছরের 24শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে 22 সদস্যের একটি বাংলাদেশ চীন মৈত্রী প্রতিনিধি দল চীন সফর করে। এই দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, জাতীয় দল সহ মোট 8টি দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র নেতা ও সাংবাদিকরা ছিলেন। 13 দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি বেইজিং, শানচি ও ইউনান প্রদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন আধুনিক প্রযুক্তি কোম্পানি এবং অবকাঠামো প্রকল্প পরিদর্শন করে। এর বাইরে পুনরায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 5 দিনের সফরে বেইজিং যায় গত বছরের 22শে জুন। বিএনপির পর একই বছরের আগস্টের 4 দিনের চীন সফরে যান জাতীয় নাগরিক পার্টির 8 নেতা। গত বছরের জানুয়ারিতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরকারের পক্ষ থেকে প্রথম বিদেশ সফরে বেইজিং যান। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আগের সব সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়। এই বৈঠকে তৌহিদ হোসেন চীনে দেওয়া ঋণের সুদের হার কমানো ও পরিশোধ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান। চীন ইতিবাচক সাড়া দিয়ে মেয়াদ বাড়াতে সক্ষম হয়। তৌহিদ হোসেনের ওই সফরের পর সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত 17ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সরকার গঠনের পর বিএনপি নেতারা প্রথম সফরে চীনে যান। গত 16 এপ্রিল চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 19 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দল 16 এপ্রিল চীন গেলেও ঢাকা থেকে রওনা দিয়ে মির্জা ফখরুল দলে যুক্ত হন 20 এপ্রিল। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এক চীন নীতির প্রতি তার দলের এবং দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার আগামীতে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। কমিউনিস্ট পার্টি ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনকে বাংলাদেশের এক বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশের নতুন সরকার এক চীন নীতির প্রতি সহিংসী সংহতি এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ঐতিহ্য বজায় রাখবে। আগামী 5ই মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফরে দুই দেশের সম্পর্কের সামগ্রিক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন প্রকল্প এবং আঞ্চলিক ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে জাতিসংঘের সভাপতি নির্বাচনের দিন চীনের সমগ্র সমর্থন কামনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া চলমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় চীনের সহযোগিতা চাওয়া হতে পারে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে এ পর্যন্ত কখনো খারাপ হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের 15 বছর বাংলাদেশে ভারত প্রভাব খাটানোর ফলে অনেক কাজের সুযোগ হারিয়েছে চীন। 5ই আগস্টের পর তারা সেই সুযোগ কাজে লাগাচ্ছে নানাভাবে যোগাযোগ বাড়িয়ে। চীনের কৌশল প্রসঙ্গে সাবেক একজন কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, চীনের সঙ্গে ধারাবাহিকভাবে বেশ কিছু সফর রয়েছে, এরপর আগে হয়নি। বিশেষ করে গত আগস্টের সরকার পতনের পর দুই দেশ আরও কাছে এসেছে, যার ফলশ্রুতিতে ওই সফরগুলোর হয়েছে। তবে চীনের পরিকল্পনা সব ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট। বাংলাদেশ যদি সেদিকে ভারসাম্য মেনে চলতে পারে তাহলে তাতে ক্ষতি নেই। তিনি বলেন, রাজনৈতিক দলের সফরগুলোকে রাজনৈতিক হিসেবেই দেখা উচিত, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সম্পর্ক অনেক কাজে লাগে। এছাড়া অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কূটনৈতিক সম্পর্কের বাইরে রাজনৈতিক সম্পর্কের উপর